জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতকে রাজনৈতিকভাবে অস্থির করে, সামাজিকভাবে বিভাজিত করে, ভারতকে দুর্বল করা এবং ভেঙে টুকরো টুকরো করবার জন্য দীর্ঘ সময় ধরে পশ্চিমা বিশ্ব একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেটা কখনো কানাডার খালিস্তানি জঙ্গিদেরকে উস্কে দেওয়া বা মণিপুরে অর্থ এবং অস্ত্র সাপ্লাই করার মাধ্যমে হয়, আবার কখনো লাদাখ সীমান্তে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি বন্ধ করবার জন্য সুপ্রিম কোর্টে পরিবেশ বাঁচানোর জনস্বার্থ মামলা বা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভারত তেরে টুকরে হঙ্গে টাইপের স্লোগানের মাধ্যমে হয়। আবার কখনো বা জর্জ সরোজের মাধ্যমে বিপুল টাকা ইনভেস্ট করে লোকসভার ভোটে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে ভারতের জাতীয়তাবাদী সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্রের মাধ্যমেও হয়। মোট কথা হলো, ভারতকে টুকরো করার যে ষড়যন্ত্র পশ্চিমা বিশ্ব সেটা নিরবিচ্ছিন্নভাবে জারি রেখেছে। এই যে ষড়যন্ত্র, আজকের ভাষায় সেটাকে আমরা ডিপ স্টেট কনস্পিরেসি বলছি। এই ডিপ স্টেট কনস্পিরেসির নামটা হয়তোবা আপনারা কেউ শুনেছেন বা হয়তোবা কেউ কেউ এই বিষয়টা ভালো করেও জানেনও, কিন্তু আপনি যেটা জানেন না যে ভারতে হঠাৎ করে এই যে জাতি জনগণনা বা কাস্ট সেন্সাস এর দাবিটা উঠতে শুরু করেছে। মানে আমাদের দেশের বিরোধী দলের যে যুবরাজ তিনি এই দাবিটা করছেন, আসলে এটাও কিন্তু ওই ডিপ স্টেট কনস্পিরেসির একটা পার্ট। জানি আপনি চমকে উঠলেন, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে বিস্তারিতভাবে জানাবো যে এই যে কাস্ট সেন্সাস বা জাতি জনগণনা এই ইস্যুটা আসলে কিভাবে ভারতকে ভেঙে টুকরো করবার জন্য ডিপ স্টেট কনস্পিরেসির অংশ হিসাবে কাজ করছে এবং জোশুয়া প্রজেক্ট নামে একটা প্রজেক্টের মাধ্যমে ভারতকে ভেতর থেকে সামাজিকভাবে ভেঙে ফেলার জন্য কত গভীরের চক্রান্ত চলছে। তো চলুন গভীর এই ডিপ স্টেট কনস্পিরেসির আলোচনাটা শুরু থেকে শুরু করা যাক। তার আগে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে নিন এবং যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে নিন। দেখুন, প্রথমে আমাদের বুঝতে হবে যে কাস্ট সেন্সাস বা জাতি জনগণনা বিষয়টা আসলে কি। সেন্সাস বা জনগণনা ব্যাপারটা আমরা সবাই বুঝি, যেটা প্রতি 10 বছরে সারা ভারতে একবার করে হয়। এখন এই যে জনগণনা বা সেন্সাস, এটা করার সময় মানুষের সংখ্যা গণনা করা ছাড়াও আরো অনেক তথ্য কিন্তু জানতে চাওয়া হয়। যেমন ধরুন, আপনার বাড়িতে 2 চাকা বা 4 চাকা গাড়ি আছে কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন কিন্তু জনগণনার সময় করা হয়। এখন এই সময় যদি এতে একটা নতুন প্রশ্ন যোগ করা হয় যে আপনার জাতি কি বা আপনার জাত কি, তখন সেটাকে আমরা কাস্ট সেন্সাস বা জাতি জনগণনা বলবো। সেক্ষেত্রে এই প্রশ্নের মাধ্যমে দেশের বিভিন্ন জাতির সম্পর্কে সরকার একটা বিস্তারিত তথ্য পাবে। আশা করি এই অবধি বুঝলেন যে কাস্ট সেন্সাস বা জাতি জনগণনা আসলে কি। এখন মজার বিষয় হলো, পৃথিবীর কোনো সভ্য দেশে জনগণনার সময় আপনার জাত কি এই রকম প্রশ্ন করা হয় না। এমনকি 1872 সালে লর্ড মেয়র সময় যখন ভারতে প্রথম জনগণনা শুরু হলো, তখনও কিন্তু এই জাতি জনগণনা বিষয়টা সেখানে অন্তর্ভুক্ত ছিল না। অনেক পরে ভারতে যখন স্বাধীনতা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠলো, তখন গিয়ে ভারতীয় সমাজকে বহুধা বিভক্ত করবার জন্য ব্রিটিশ অফিসার হাওয়ার্ড হোপ রিসলি জনগণনার মধ্যে প্রথম এই প্রশ্নটা যোগ করেছিলেন। এই যে ব্রিটিশ অফিসার হাওয়ার্ড হোপ রিসলি, ইনি হলেন নাসাল ইন্ডেক্স তত্ত্বের প্রবক্তা, যার মাধ্যমে ইনি ভারতীয় হিন্দু সমাজকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছিলেন। শুনতে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এই ব্রিটিশ ভদ্রলোক দাবি করেছিলেন যে ছোট নাকের মানুষেরা শূদ্র আর লম্বা নাকের মানুষেরা হচ্ছেন উচ্চ বর্ণ। এই যে নাসাল ইন্ডেক্স থিওরি বা নাক মাপের তত্ত্বের ভিত্তিতেই কিন্তু 1901 সালের জনগণনায় পরাধীন ভারতে প্রথমবার জাতি জনগণনা হয়েছিল এবং এই গণনা পরপর 3 বার মানে 1941 সাল পর্যন্ত চলতেও থাকে। এখন যদি প্রশ্ন করেন যে হঠাৎ 1941 সালে এই জাতি জনগণনাটা বন্ধ হয়ে গেল কেন, তার খুব স্পষ্ট উত্তর হলো, ডক্টর আম্বেদকর খুব দৃঢ়ভাবে এই তত্ত্বের বিরোধিতা করেছিলেন এবং তৎকালীন জাতীয় কংগ্রেসও ডক্টর আম্বেদকরের এই ব্যাপারটাকে সমর্থনও করেছিলেন। মোদ্দা কথা হলো, 1931 সালে জনগণনায় রিসলির তত্ত্বের ভিত্তিতে জাতিগত প্রশ্নটা অন্তর্ভুক্ত করার সময় জাতীয় কংগ্রেস এর তীব্র বিরোধিতা করেছিলেন। সেই সময় মহাত্মা গান্ধী বলেছিলেন, দ্য ব্রিটিশ ওয়ান্ট টু রুল বাই ক্রিয়েটিং ডিভিশন অ্যামং ইন্ডিয়ানস থ্রু দ্য প্রসেস অফ দিস কাস্ট সেন্সাস। অর্থাৎ জাতি জনগণনার মাধ্যমে ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ভারতকে শাসন করতে চায়। গান্ধীজি শুধুমাত্র জাতি জনগণনার বিরোধিতা করেছিলেন তাই নয়, গান্ধী অ্যান্ড হিজ ক্রিটিক্স এই বইয়ের লেখক B.R. নন্দা তার বইয়ে উল্লেখ করেছেন যে 1932 সালে গান্ধীজি ভারতের জাতি জনগণনার বিরোধিতা করে অনশন পর্যন্ত করেছিলেন। মূলত গান্ধীজির অনশন আন্দোলনের চাপে পড়েই 1941 সালে জনগণনাতে জাতিগত প্রশ্নটাকে বাদ দিয়ে দেওয়া হয়। স্বাধীনতার পর কংগ্রেস সরকারও কিন্তু এই জাতি জনগণনার বিষয়টা নিয়ে আর
তেমন কোনো আগ্রহ দেখায়নি। তবে নেহেরু সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে এরপর থেকে শুধুমাত্র তপশিলি জাতি এসটি শিডিউল কাস্ট এবং তপশিলি উপজাতি এসটি শিডিউল ট্রাইব গণনা করা হবে এবং এটা শুধুমাত্র শ্রেণী হিসাবে উল্লেখ করা হবে, জাতি হিসাবে নয়। আর তারপর নেহেরুর এই নীতি 1951 থেকে 2001 সাল পর্যন্ত বিনা বিতর্কে ভারতবর্ষে চলতে থাকে। তবে 2011 সালের গণনার আগে জনগণনার ক্ষেত্রে কিছু পরিবর্তনের দাবি উঠতে শুরু করে, কারণ কাস্ট রিজার্ভেশন বা জাতি সংরক্ষণ ব্যবস্থা তখনও 1931 সালের জনগণনার ভিত্তিতেই চলছিল। আর তাই 2011 সালে আবার নতুন করে জাতিগত তথ্য সংগ্রহ করার দাবি উঠছিল সারা ভারত জুড়ে। সেই সময় মানে 2011 সালের আগে ভারতে যে সমস্ত নেতারা এই দাবিটা তুলছিলেন তাদের অধিকাংশই কিন্তু ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের সরকারি চাকরিতে সংরক্ষণের বিষয়টা মাথায় রাখলে সেই দিক দিয়ে বিচার করলে এই দাবিটা কিন্তু লজিক্যালও ছিল। মানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন বাড়ানোর প্রয়োজনে এটা একটা যৌক্তিক দাবি ছিল। আর তাই মূলত ওবিসি লিডারদের সেই দাবিকে মান্যতা দিয়ে সেই সময় কংগ্রেস সরকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে জাতির গণনার ঘোষণা করেছিল। বলা বাহুল্য সেই গণনা কেবলমাত্র জাতি নয়, মানুষের আর্থিক অবস্থাটাও কিন্তু যাচাই করা হয়েছিল। কিন্তু 2013 সালে যখন সেন্সাস রিপোর্টটা সামনে এলো তখন সরকার সেই রিপোর্ট দেখে অবাক হয়ে গেছিল, কারণ রিপোর্টে দেখা যাচ্ছিল মানুষ মোট 46 লাখ জাতির উল্লেখ করেছেন। আই রিপিট, 46 লাখ জাতি। লোকেরা বিভিন্ন ধরনের জাতির উল্লেখ করেছিলেন, যার মধ্যে মূল জাতি উপজাতির সংখ্যা মিলিয়ে সংখ্যাটা 46 লক্ষ। এখন এই 46 লক্ষ জাতিকে ক্যাটেগরাইজ করাটা কার্যত অসম্ভব ছিল এবং পরবর্তী সময়ে মানে 2014 সালের পরে বিজেপি সরকারও এই সমস্যা সমাধান করার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাটাও কিন্তু ব্যর্থ হয়ে যায়। মানে 46 লক্ষ জাতিকে ক্যাটেগরাইজ করা যায় না। कोई कास्ट, कोई सब कास्ट, कोई नाम, कोई सिनोनिम, कोई सरनेम, कोई गोत्र, कोई क्लैन, और ये लगभग 46 लाख कास्ट सब कास्ट नेम्स हैं, गोत्र वगैरह जिसकी डिटेल्स हैं। মোদ্দা কথা হলো 2011 সালের জাতি জনগণনার তথ্য ভারত সরকারের কোনো কাজে লাগেনি। কিন্তু আপনি জানলে চমকে উঠবেন যে এই যে জাতি জনগণনার তথ্য কাস্ট সেন্সাসের এই যে বিরাট ডেটাবেস, এটা ভারতের খ্রিস্টান মিশনারিদের কাছে অত্যন্ত কার্যকারী ছিল এবং অত্যন্ত দরকারি ছিল। দেখুন, এটা কিন্তু আমার কথা নয় বা আমার মত নয়, ভারতের হিন্দু সংগঠনগুলো কিন্তু এই দাবিটা দীর্ঘ সময় ধরে করে আসছে। আই রিপিট, হিন্দু সংগঠনগুলোর মতে 2011 সালের এই কাস্ট সেন্সাসের রিপোর্ট ভারতের খ্রিস্টান মিশনারিদের কাছে একেবারে সোনার চিড়িয়া ছিল, কারণ এই তথ্যের ভিত্তিতেই খ্রিস্টান মিশনারিরা ভারতের কোন রাজ্যে, কোন জেলায়, কোন গ্রামে কোন জাতি বাস করে, সেই সম্প্রদায়ের আর্থিক অবস্থা, তাদের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা কি, এর সমস্ত কিছুই কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারভাবে জানতে পেরেছিল, যার উপরে ভর করেই কনভার্সন বা খ্রিস্টানাইজেশনের গতি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নেওয়া সম্ভব হয়েছিল। এই দাবি করে আসছে কিন্তু ভারতের হিন্দু সংগঠনগুলো। কিন্তু কিভাবে সেটা পরে একটু বিস্তারিতভাবে বলছি। তার আগে এখন যেটা বলে নি যে 2019 সালের লোকসভা নির্বাচনের আগ পর্যন্ত আমাদের দেশের বিরোধী দলের যুবরাজ, যার নাম আমি নিচ্ছি না, তিনি কিন্তু কোনোদিনই জাতি জনগণনা বা কাস্ট সেন্সাস নিয়ে কোনো কথা বলেননি, মানে কাস্ট সেন্সাস নিয়ে পাবলিকালি কোনো মন্তব্য করেননি। তবে 2022 সালে যখন নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব বিহারের সরকার গঠন করলেন, তখন তারা রাজ্যওয়ারি একটা জরিপের মাধ্যমে বিহারে জাতি জনগণনা করেন। জরিপ কেন বলছি? কারণ প্রকৃত জাতি জনগণনা কেবলমাত্র কেন্দ্র সরকারই করতে পারে, রাজ্য সরকার জরিপ করতে পারে মাত্র। যাই হোক, এই জরিপের মাধ্যমে বিহার সরকার দেখতে চেয়েছিল তখনও পর্যন্ত বিহারে কোন জাতির উন্নতি হয়েছে আর কোন জাতির উন্নতি তেমন হয়নি। সেই তখন থেকে 2022 থেকে কোনো এক অজ্ঞাত কারণে আমাদের দেশের বিরোধী দলের যুবরাজ ভারতের জাতি জনগণনা বা কাস্ট সেন্সাস নিয়ে জোরালো ভাবে কথা বলতে শুরু করেন। প্রতিটা নির্বাচনে তিনি পরাজিত হলেও, বারবার পরাজিত হলেও আমাদের দেশের বিরোধী দলের এই যুবরাজ এই জাতি জনগণনা ইস্যুটাকে বারবার প্রচারের আলোতে তুলে ধরতে থাকেন। কিন্তু কেন? দেখুন, আমি আগেই বলেছি যে স্বয়ং গান্ধীজি ভারতে এই জাতি জনগণনার বিরুদ্ধে ছিলেন। সেটা বন্ধ করার জন্য তিনি অনশন আন্দোলন পর্যন্ত করেছিলেন। স্বয়ং জওহরলাল নেহেরু জাতি জনগণনার বিষয়ে
বিষয়ে পরিষ্কার একেবারে নিষেধ করেছিলেন, পরিষ্কার তার বিরুদ্ধে ছিলেন, তখন হঠাৎ করে আমাদের দেশের ঘোষিত যুবরাজ কেন ভারতের জাতি জনগণনার ব্যাপারে এরকম উঠে পড়ে লেগেছে? কেন লেগেছে? কেন কেন কেন? দেখুন, সন্দেহ তো হবেই, সন্দেহ হওয়াটাও স্বাভাবিক। খুব স্পষ্ট করে বলতে হয় এই যে কেন, এই কেনর উত্তরের মধ্যেই আসলে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, যেটাকে ডিপ স্টেট কনস্পিরেসি বলা হচ্ছে। দেখুন, 2022 সালের পর থেকে আমাদের দেশের বিরোধী দলের যুবরাজ কেন হঠাৎ কাস্ট সেন্সাস বিষয়টা বারবার উত্থাপন করছেন তা বোঝার জন্য এর অন্তর্নিহিত কারণগুলো গভীরভাবে আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে। আর এই বিষয়টা বুঝতে হলে সবার আগে আমাদেরকে জোশুয়া প্রজেক্ট সম্পর্কে জানতে হবে। জানি না আপনি আগে এই জোশুয়া প্রজেক্টের নাম শুনেছেন কিনা। যদি না শুনে থাকেন তবে আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। দেখুন, 1995 সালে আমেরিকায় একটা এনজিও কাজ করতে শুরু করেছিল, যাদের মূল লক্ষ্য ছিল পুরো বিশ্বকে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে ফেলা। আর এজন্য যে প্রজেক্ট নেওয়া হয়েছিল তার নাম হলো জোশুয়া প্রজেক্ট। এখন ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, তাই জোশুয়া প্রজেক্টে ভারতকে স্পেশাল একটা ইম্পর্টেন্স দেওয়া হবে, এটাই স্বাভাবিক। মানে বিশেষভাবে ভারতের দিকে কিন্তু তখন মনোনিবেশ করা হয়েছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভারতের হিন্দুদেরকে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানে রূপান্তরিত করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যাতে এই রূপান্তরিত খ্রিস্টান ভারতীয়রা সহজেই আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থে কাজ করতে পারে। দেখুন, এখানে পরিষ্কার করে একটা কথা বলে দিই, সবাই কখনোই করবে না, কারণ তারাও কিন্তু ভারতীয় এবং দেশপ্রেমিক, কিন্তু করতে পারে এই আশাই বাস করছিল চাষা। মানে আমি এখানে আমেরিকার কথা বলছি, আশা করি উপলব্ধি করতে পারছেন। মানে আমেরিকা আশা করে যে তারা শরীরে ভারতীয় হলেও তাদের কার্যকলাপ যেন হয় আমেরিকার পক্ষে। এটাও জোশুয়া প্রজেক্টের মূল উদ্দেশ্য। এখন যদি আপনি জিজ্ঞেস করেন এরকম কি আদতেও হতে পারে, তবে আপনাকে বলে রাখি এরকমটা যে শুধু হতে পারে এরকম নয়, এরকম অলরেডি হচ্ছে। আপনারা ভারতের পাঞ্জাবে খালিস্তান জঙ্গি আন্দোলনের কথা নিশ্চয়ই শুনেছেন। আপনারা কি খেয়াল করেছেন যে গুরু নানকের কিছু বিপদগামী শিষ্য, সবাই নয়, কিছু বিপদগামী শিষ্য যারা আপাদমস্তক ভারতীয় রক্ত মাংসের মানুষ হলেও কানাডায় গিয়ে আজ তারাই ভারতের পতাকা পোড়াচ্ছে, ভারতের বিরুদ্ধে রীতিমতো স্লোগান দিচ্ছে। আশা করি বিষয়টা অনুধাবন করতে পারলেন। আশা করব ভারতের জোশুয়া প্রজেক্টে আমেরিকার আলটিমেট উদ্দেশ্য সম্পর্কে আপনারা স্পষ্ট একটা ধারণা পেলেন। এখন আপনি যদি এই জোশুয়া প্রজেক্টের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন সেখানে ভারতের প্রতিটা জাতি, প্রতিটা সম্প্রদায়ের বিস্তারিত তথ্য পাওয়া যাবে, যেগুলো রাজ্য, জেলা, শহর এবং গ্রামের স্তরে বিভক্ত। আর এই তথ্য থাকার জন্য ভারতে খ্রিস্টান ধর্মে কনভার্ট হওয়ার হার 3.9%, যেখানে বিশ্বব্যাপী গড় হার 2.6%। মানে প্রায় কনভার্সনটা কিন্তু ভারতের দ্বিগুণ গতিতে হচ্ছে। দেখুন, ভারতে কম বেশি মোট 2272টি জাতিগোষ্ঠী রয়েছে। এখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোন জাতি বা সম্প্রদায়ের কাছে খ্রিস্টান মিশনারিরা পৌঁছলো কিনা, বা যদি পৌঁছে থাকে এখনো পর্যন্ত কতজন কনভার্ট হয়েছে, সেই তথ্যও কিন্তু বিস্তারিত এদের ওয়েবসাইটে রয়েছে। তাদের ওয়েবসাইটে ভারতের প্রতিটা জনগোষ্ঠীর বিষয়ে সব তথ্য এত বিস্তারিতভাবে দেওয়া রয়েছে যাতে ভারতের কোনো একটা নির্দিষ্ট গ্রাম বা অঞ্চলের জন্য আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি করা যায় কনভার্সন ঘটানোর জন্য। জোশুয়া প্রজেক্টে হিন্দুদের প্রতিটা জাতি এবং উপজাতির বিষয়ে, মুসলিম সমাজের মধ্যেকার শ্রেণীবিভাগ সম্পর্কে, এমনকি শিখ, জৈন, বৌদ্ধদের সম্পর্কেও খুব ডিটেলস তথ্য রয়েছে। প্রতিটা সম্প্রদায় এবং জাতিকে এমনভাবে বাইফার্কেটেড করা হয়েছে যে আপনি শুনলে অবাক হবেন যে ভারতে প্রায় 100 ধরনের ব্রাহ্মণ, তাদের মধ্যেকার কোথায় ফারাক, কোন কোন বিষয়ে মতপার্থক্য, তার সম্পর্কে বিশদ তথ্য কিন্তু এখানে রয়েছে। আশা করি বিষয়টার গভীরতা সম্পর্কে আপনাদের বোধগম্য হলো। এখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে কিভাবে আমেরিকান একটা সংস্থা, আমেরিকান এনজিও ভারতের প্রতিটি জেলার, প্রতিটি গ্রামের, প্রতিটা জাতি ও সম্প্রদায়ের এত সঠিক এবং নির্ভুল তথ্য সংগ্রহ করলো। ভারতে কাজ করা খ্রিস্টান মিশনারি এবং চার্চগুলোর পক্ষে এত সূক্ষ্মভাবে তথ্য সংগ্রহ করাটা কি সম্ভব? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে
খুঁজতে গিয়ে আমি যখন জোশুয়া প্রজেক্টের ওয়েবসাইটটা আরও একটু ঘেটে দেখতে শুরু করলাম, তখন আমি দুটো বিষয় কিন্তু খেয়াল করলাম। এক, এই ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে আমরা সরকারি জনগণনা সংস্থা এবং স্থানীয় গবেষণা সহ বিভিন্ন উৎস থেকে এই তথ্য সংগ্রহ করেছি, এই লেখাটা রয়েছে। এবং দুই, যেটা মোস্ট ইন্টারেস্টিং, এই জোশুয়া ওয়েবসাইটের সব ডেটা বা তথ্যগুলো 10 থেকে 15 বছরের পুরনো। এই দুটো বিষয়টা একটু মাথায় রাখুন, কারণ এর মধ্যেই কিন্তু আসল ষড়যন্ত্রের গন্ধটা রয়েছে। এই আশঙ্কা কিন্তু অনেকেই করছে। তবে প্রথমে যেটা আলোচনা করি, দেখুন সরকার যখন প্রতি 10 বছরে সেন্সাস করে, তখন শুধুমাত্র মানুষ গোনার জন্য তো নয়, বরং বিভিন্ন ধরনের সমীক্ষা এবং হিসাব নিকাশ যাতে সঠিকভাবে করে সরকারি প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা যায় তার জন্যও করে। এই ডেটা বা তথ্য সাধারণত সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকগুলো ব্যবহার করার জন্য খুব গোপনে রাখা হয় এবং কখনোই সম্পূর্ণভাবে জনসমক্ষে প্রকাশ করা হয় না। অথচ জোশুয়া প্রজেক্টের তথ্যগুলোর যা ডিটেলিংস, এটা দেখে এটা মনে হতেই পারে যে তারা এই তথ্যগুলো মেবি সরকারি সংস্থাগুলোর কাছ থেকেই পেয়েছে। এখানে আমি কিন্তু মেবি কথাটা বললাম। তবে কেন বললাম একথার কারণ, যদি এটা তাদের নিজেদের রিসার্চ হতো তাহলে তাদের কাছে প্রেজেন্ট ডেটা থাকতো। যেহেতু ভারতে 2011 সালে শেষ জনগণনা হয়েছে এবং 2013 সালে শেষে তার রিপোর্ট এসেছে, তাই তাদের ওয়েবসাইটের সব তথ্যটা 2014-15 সালের। এখান থেকেই কিন্তু সবার মনে সন্দেহ উকি দিচ্ছে, যেহেতু তারপরের আর কোনো জনগণনা হয়নি, তাই হয়তো তাদের কাছে প্রেজেন্ট ডেটা বা তথ্য নেই। যুক্তিটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যদি তাই হবে তাহলে 2014-15 সালের আগ পর্যন্ত সরকারের এই গোপন ডেটা বা তথ্য তাদেরকে কে বা কারা সরবরাহ করত? দেখুন, আপনি হয়তো মনে করতে পারবেন যে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর দিল্লির শাস্ত্রী ভবন সহ বেশ কয়েকটি অফিসে অভিযান চালানো হয়েছিল। তখন জানা যায় যে মন্ত্রকগুলোর গোপন নথি ও তথ্য বিক্রির করার একটা সম্পূর্ণ চক্র কিন্তু কাজ করত 2014 সালের আগের ভারতে। কারণ ওই অভিযানের পর তথ্য ফাঁসের ঘটনা সবার সামনে কিন্তু আসে। তারপরে নরেন্দ্র মোদী সরকার এই তথ্য ফাঁস ব্যাপারটা বন্ধ করে দেয়, আর তার প্রত্যক্ষ প্রভাব পড়ে ভারতের কনভার্সনের জন্য কাজ করা এই সমস্ত গোষ্ঠীগুলোর ওপরে। ভারতের এই কনভার্সনকারী গোষ্ঠীগুলোর অস্থিরতা কিন্তু তারপর থেকেই বাড়তে শুরু করে। তারা আশা করেছিল যে 2019 সালে তাদের সমর্থক কোনো দল ক্ষমতায় আসবে, কিন্তু সৌভাগ্যক্রমে সেটা ভারতে ঘটেনি। এখানে একটা কথা বলে রাখি যে 2019 সালের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন একটা আশঙ্কা প্রকাশ করেছিল যে আমেরিকা তাদের ডিপ স্টেট কনস্পিরেসির অংশ হিসাবে ভারতের পরবর্তী জনগণনাকে জাতিভিত্তিক জনগণনাতে পরিণত করার চেষ্টা করবে, মানে কাস্ট সেন্সাস করানোর চেষ্টা করবে। দেখুন, আশঙ্কাটা কিন্তু 2019 সালে করা হয়েছিল, আর দাবিটা আমাদের যুবরাজ এই 2022 সালের পর থেকে করছে। আশঙ্কার গভীরতাটা আশা করি আপনারা অনুধাবন করতে পারছেন। আসলে ভারতে যদি আবার এই জাতি জনগণনা হয়, তবে এই জাতি জনগণনার রিপোর্ট আমেরিকার জোশুয়া প্রজেক্টের জন্য নতুন ডেটাবেস তৈরি করতে সাহায্য করবে, এই আশঙ্কা করছে হিন্দু সংগঠনগুলো। তাদের আশঙ্কা এই যে এই ডাটার উপরে দাঁড়িয়ে তারা ভারতীয় সমাজে বিভাজন তৈরি করবে, ভারতের আভ্যন্তরীণ সমঘাত এবং সমস্যাকে উস্কে দেবে এবং ভারতে কনভার্সন প্রক্রিয়াটাকে দ্রুততার সঙ্গে কার্যকারী করতে পারবে। এটা কিন্তু আমার নয়, ভারতের বিভিন্ন হিন্দু সংগঠনগুলোর আশঙ্কা। তবে কয়েক বছর আগ পর্যন্ত এই সব কিছুই কিন্তু ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের আশঙ্কা ছিল মাত্র, কিন্তু যেদিন থেকে আমাদের যুবরাজ এই ইস্যুতে কথা বলা শুরু করেছে তখন থেকেই ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের এই বিষয়টা একেবারে নিশ্চিত হয়ে গেছে, জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এমনিতেই ভারতের হিন্দু সংগঠনগুলো এই বিষয়ে অনেকটাই সতর্ক ছিল, কিন্তু এখন হিন্দু সংগঠনগুলো আশঙ্কাটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রয়োজনকে মাথায় রেখেই আমাদের দেশের যুবরাজ ভারতের জাতি জনগণনার ব্যাপারে এত পরিমাণে উৎসাহ দেখাচ্ছে। আর এত বড় কথাটা তারা কিন্তু হাওয়ায় হাওয়ায় বলছে না। আর এত বড় তথ্য যে তারা হাওয়ায় হাওয়ায় বলছে না, এই কথাটা যে কতখানি সত্যি সেটা প্রমাণ পাওয়া যায় 2004 থেকে 2014 সালের
মধ্যে ভারতে যে বৃহৎ আকারে ধর্মান্তর বা কনভার্সন ঘটেছে তার ডেটা দেখলেই বোঝা যায়। কনভার্সনের গতিটা কিরকম শুনবেন। বর্তমানে ভারতে খ্রিস্টান ধর্মে কনভার্ট হওয়ার হার 3.9%, যেখানে বিশ্বব্যাপী হার হচ্ছে 2.6%, মানে দ্বিগুণেরও কাছাকাছি প্রায়। মানে পৃথিবীতে খ্রিস্টানাইজেশন যে হারে হচ্ছে, ভারতে খ্রিস্টানাইজেশন তার প্রায় দ্বিগুণ হারে হচ্ছে। চমকে উঠলেন হয়তো, কিন্তু এটাই কিন্তু বাস্তব সত্যি। একটু চোখ কান খোলা রাখলেই আপনারা বুঝতে পারবেন যে ভারতের জোশুয়া প্রজেক্টের মাধ্যমে খ্রিস্টান ধর্মান্তকরণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আপনি শুনলে চমকে উঠবেন যে ভারতের কিছু রাজ্যের কোনো কোনো অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রভাব এতটাই শক্তিশালী যে পিএম আবাস যোজনা বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার শর্ত পর্যন্ত রাখা হচ্ছে। এখানে আরো একটা কথা বলে রাখি, হিন্দুদের ধর্মান্তরিত করবার জন্য ভারতে যে শুধুমাত্র জোশুয়া প্রজেক্টই একমাত্র প্রজেক্ট এরকম নয়, আরো একটা প্রজেক্ট রয়েছে যার নাম প্রজেক্ট থেসালোনিকা। এই প্রজেক্ট থেসালোনিকা সম্পর্কে আমি আর একটা ভিডিও বানাবো, কথা দিচ্ছি। যাই হোক, ভারতে জাতি জনগণনা করা উচিত কি উচিত না সে বিষয়ে আমরা নিশ্চয়ই বিতর্ক করব, কিন্তু আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের কেন্দ্র সরকারকে সবার আগে নিশ্চিত করতে হবে এই তথ্য বা ডেটা যেন কোনোভাবেই ধর্মান্তকরণকারী চক্রের হাতে না পড়ে যায়, এবং পাশাপাশি ভারত সরকারকে নিশ্চিত করতে হবে যে এই ডাটা যেন ভারতের সার্বিক কল্যাণের জন্য কেবলমাত্র সরকারি প্রকল্পগুলোতেই ব্যবহার করা হয়, কোনো রকমভাবেই রূপান্তরকারী নেটওয়ার্কের দ্বারা অপব্যবহার না হয়। রূপান্তরকারী ষড়যন্ত্রকারীরা তাদের ডিপ স্টেট কনস্পিরেসির অংশ হিসাবে যাতে এর কোনো সুযোগ দিতে না পারে, আমাদের সরকারকে সবার আগে এটা নিশ্চিত করতে হবে। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, আমরা যারা ভারতকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমরা যারা নিজেদের জীবনকে ভারতের হিতের জন্য উৎসর্গ করেছি, তাদেরকে এই ডিপ স্টেট কনস্পিরেসির ব্যাপারে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। একজন ভারতীয় শিক্ষক হিসাবে সমাজের মধ্যে এই সচেতনতা তৈরি করাটা আমার দায়িত্ব, আর এই দায়িত্বটা কিন্তু আমি পালন করার চেষ্টা করছি। এখন আপনাদের দায়িত্ব হলো এই ভিডিওটাকে যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করে নেওয়া, যাতে অনেক বেশি সংখ্যক মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে, যাতে ভারত ভাঙার জন্য ডিপ স্টেট কনস্পিরেসিটা কোনো রকমভাবেই সফল না হতে পারে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।